আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আলোচনায় জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, জাতীয় ঐক্যমত কমিশনের যে সংলাপ চলছে সেই সংলাপের চূড়ান্ত রূপ যেটি হতে যাচ্ছে সেটি জুলাই সনদ। আর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল সহ ছাত্রদের যে অংশটি রয়েছে, এছাড়া ছাত্রদের যে নতুন দল হয়েছে এনসিপি, তাদের পক্ষ থেকেও দাবি যে দ্রুত জুলাই ঘোষণাপত্র দেয়া। জুলাই ঘোষণাপত্র দ্রুত দেয়া না হলে আগামী ৩ আগস্টের মধ্যে যদি না পাওয়া যায় তাহলে নতুন কর্মসূচি ঘোষণা করবে তারা, এমনটি কিন্তু বলেছে। জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদ, এই যে আলোচনা এবং এটির স্বীকৃতি নিয়ে যে আলোচনা, এটি নিয়ে আমরাও আলোচনা করতে চাই। ৩ জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। একেবারে সর্বডানে আছেন ডাক্তার জাহিদুর রহমান, সাবেক সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারপরে আছেন একসময় তুখুর ছাত্র নেতা, বর্তমানে বিএনপির তথ্য গবেষণা সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাই। আর ঠিক আমার পাশে আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়, স্যার আপনাকে স্বাগত জানাই। যে প্রসঙ্গের অবতারণা করেছি ডাক্তার জাহিদুর রহমান, আপনার দিক থেকে শুরু করতে চাই, পরে হেলাল ভাইয়ের কাছে আসব। এই যে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি, এটি নিয়ে আলোচনা চলছে। আজকে বিএনপি এই আলোচনা থেকে বের হয়ে কথাও বলেছে, তারা এটির জায়গা কোথায় হবে, কি হবে, এটি নিয়ে না নেই, বাট এটির জায়গা কোথায় হবে আবার কিভাবে হবে সেটি নিয়ে কথা হচ্ছে। আপনার বিশ্লেষণ জানতে চাই, আসলে ঘোষণাপত্র কি আর জুলাই সনদ কি, বা কোনটা কোন ফরম্যাটে আসবে আপনি? মানে এই দুটো ব্যাপারে দর্শকদের কারো যদি কনফিউশন থাকে একটু ক্লিয়ার করে নেই। জুলাই সনদ হতে যাচ্ছে সেটা খানিকটা আমাদের ৩ জোটের রূপরেখা হয়েছিল, যেরকম 3টা জোট এরশাদ বিরোধী আন্দোলনের পর দেশের কোন কোন জায়গায় কী ধরনের সংস্কার পরিবর্তন চায় সেটার একটা রূপরেখা। জুলাই সনদ হচ্ছে ঐক্যমত্য কমিশন যে আলোচনাগুলো করছেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্টের ভিত্তিতে যদি কোনো একটা জায়গায় তারা একমত হতে পারে, সেটাকে লিপিবদ্ধ করে যে দেশে আমরা আইনের এই পরিবর্তনগুলো চাই, সংবিধানের এই পরিবর্তনগুলো চাই, এটা একটা সনদ তৈরি হবে, সবাই সাইন করবে। কেন বলছি? তাত্ত্বিকভাবে আইনের পরিবর্তনগুলো সরকার করে ফেলতে পারে, এখন সংসদ নাই, সে আইন প্রণয়ন না করতে পারলে অধ্যাদেশ জারি করতে পারে, কিন্তু পরবর্তী সংসদ তৈরি হওয়ার সাথে সাথে ওই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে হবে। আর সংবিধান সংশোধন তো এখন করা যাবেই না, এটা পরের সরকারকে করতে হবে। সুতরাং এই কমিটমেন্টটা হচ্ছে একটা জাতির সামনে, আমি হেলাল ভাইকে সামনে রেখে বলছি, আমরা ধরে নিলাম যে হেলাল ভাই, বা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি হেলাল ভাইয়ের দল ক্ষমতায় যাবে। সো আমরা চেকলিস্ট বানাবো এরপর, যে ভাই আপনারা এটা করেন নাই, এটা করেন নাই, এটা করেন নাই, আপনি তো সাইন করেছিলেন, এটা করেন নাই। সো এটা হচ্ছে সেই সনদ, জনগণের সামনে তাদের একটা প্রতিজ্ঞা যে আমরা এটা করব। এবং আমি মনে করি সনদ যেটা যদি একমত হয়ে সিগনেচার হয় এটা করবে, কারণ বিএনপি হুট করে সব মেনে নিচ্ছে না, সে ফাইট করছে, মানি না যেখানে যেখানে আপত্তি আছে, ফাইট করছে, তার সমালোচনা হলেও করছে। তার মানে বিএনপি সৎভাবে আসলে আলোচনা করছে, জাস্ট দায় সারা কিছু না। আর জুলাই ঘোষণাপত্রটা হচ্ছে, আমি যদি আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে পড়ে থাকেন, আমাদের সংবিধানের প্রস্তাবনায় ওটা উল্লেখ আছে, এটা 10 এপ্রিল 1971 সাল এটা হয়েছিল। তারপরে আমাদের যখন প্রবাসী সরকার শপথ গ্রহণ করে তখনও এটা এসেছিল। এখানে একটা প্রেক্ষাপট উল্লেখ করা আছে যে কি প্রেক্ষাপটে আমরা আসলে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা করলাম। আমাদের একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন আমাদেরকে ক্ষমতা দেয় নাই, ক্ষমতা না দিয়ে আলোচনার নাটক করেছে, তারপর আমাদের উপর হামলা শুরু করেছে। এভাবে করতে 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 আমরা দেখাতে চেষ্টা করলাম যে এই প্রেক্ষাপটে আমরা অস্ত্র হাতে নিয়েছি, নিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা দেশ তৈরি করতে চাই। জুলাই ঘোষণাপত্র বেশ খানিকটা এরকম থাকবে যে এই যে মুভমেন্টটা হলো সেটা কি প্রেক্ষাপটে হলো। নতুন করে যেটা যুক্ত হচ্ছে সেটা হলো, যেমন ধরুন আমাদের প্রিয়াম্বলের মধ্যে শুধু 70-এর নির্বাচন থেকে মোটামুটি এসছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো আসলে শুধু 70-এর নির্বাচন না। আমরা পাকিস্তান হয়েছিলাম, এটা আমাদের স্বাধীনতা। আমরা তো একটু বলে রাখি, এই ভূমিতে আমরা প্রথমবার নাগরিক কবে হয়েছি আসলে? 47 সালে। পাকিস্তান হওয়ার কারণে আমরা একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়েছি। এর আগে আমরা কোনোদিন কিন্তু নাগরিক ছিলাম না, কখনো কলোনির বাসিন্দা ছিলাম, তার আগে ছিলাম প্রজা, রাজা বাদশারা আমাদেরকে শাসন করতো। তো 47 থেকে শুরু করে আমাদের অনেক ল্যান্ডমার্কস আছে। আমাদের 52 সালের ভাষা আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ পার্ট বলে আমি মনে করি। শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান আছে। এরকম নানান রকম মুভমেন্ট যদি আমরা একত্র করি, তারপর আমরা বাংলাদেশ হওয়ার পরও তো 24-এ আসার আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে 90-তে একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আছে, সেগুলোকে ইনকর্পোরেট করে যদি আমরা একটা কম্প্রিহেন্সিভ ঘোষণাপত্র তৈরি করতে পারি একমত হয়ে, তারপর যে আলাপটা হলো এটাই ঘোষণাপত্র হবে। এখন ডিবেট হচ্ছে এটার মধ্যে কি কি থাকবে, কতটুকু থাকবে, কোথায় থাকবে, আসছি কি কি থাকবে নিয়ে প্রশ্ন আছে। যেমন ধরি এই মুহূর্তে রাজনীতির মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 প্লেয়ার হচ্ছে
বিএনপি আর জামায়াত ইসলামী শক্তির বিচারে অনেক পেছনে হলেও কাগজে কলমে তারাই দ্বিতীয় শক্তিশালী দল। এখন ধরুন 71 প্রশ্নে বিএনপি চাইবে 71 এই ঘোষণাপত্রে খুব ভিভিডলি আসুক, কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের কমান্ডার, বিএনপিতে প্রচুর ভেটারান ফ্রিডম ফাইটার্স আছেন। আবার জামায়াতের একটা কালো অধ্যায় আছে, লজ্জাজনক অধ্যায় আছে, সে চাইবে এটাকে সরিয়ে রাখতে, এমনকি 24 দিয়ে 71 রিপ্লেস করারও এক ধরনের আলাপ তারা তোলার চেষ্টা করেছিল। তো ফলে এই রকম কতগুলো স্বার্থ এবং ইতিহাসের দ্বন্দ্বের জায়গা আছে, এগুলো যদি আমরা মিটমাট করতে পারি এটা হলো প্রথম সমস্যা। এরপরে যেটা সেটা হচ্ছে একমত হলে আমি মনে করি এটা আমাদের সংবিধানের বিশেষ করে প্রিয়াম্বেলে যদি আমরা দিতে চাই, আমি সেটা সমস্যা দেখি না, অ্যান্ড আই লাভ দ্যাট। আমার কাছে এটা ভালোই মনে হয় যে এটার এক ধরনের একটা স্থায়ী, অন্তত 24 পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রামের ইতিহাস, এই রাষ্ট্র যেভাবে তৈরি হলো সেটা লিপিবদ্ধ করতে পারবো। আবারও বলছি একমত যদি হয়, একমত হলে এনসিপি যেটা বলছে যে ঘোষণাপত্রটা প্রস্তাবনা ও মূলনীতিতে রাখতে হবে, এটা কিভাবে রাখা যায়? প্রস্তাবনার কথা আপনি বলছেন। আসলে আমি ঘোষণাপত্র মূলনীতিতে রাখার আসলে কোনো স্কোপ আছে বলে মনে হয় না। কারণ হলো মূলনীতির মধ্যে খুব বেসিক কয়েকটা কথা থাকে, এটা আমি জানি না তারা কিভাবে বলছেন, এখান থেকে নিয়ে কিছু এক্সট্রাক্ট, যেমন ধরুন আমরা মূলনীতিতে এটাকে বৈষম্য বিরোধী আন্দোলন বলেছি, সো আমরা বাংলাদেশ একটা বৈষম্য বিরোধী অবস্থান নেবে। আমরা তো সাম্যের কথা মুক্তিযুদ্ধের সময় বলেছি, সাম্য মানেই হচ্ছে বৈষম্য বিরোধী অবস্থান। সুতরাং এগুলো এক ধরনের তাদের আমার কাছে আজকের বৈঠক শেষে বলেছেন যে সংবিধান নতুন করে প্রণয়ন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। প্রস্তাবনায় এটা নতুন করে না হলে আমরা সংবিধান সংশোধন করেও প্রস্তাবনা এটা যুক্ত করতে পারি, সমস্যা নেই। একমত যদি হয় আমরা আসলে সংবিধান নতুন করে লিখি আর সংবিধান সংশোধন করি, এটা করা যেতে পারে, কিন্তু আমাদের একমত হওয়া সবার আগে জরুরি। কিন্তু ওই যে তারা তাদের এক ধরনের পলিটিক্স তৈরি করছেন যে নতুনভাবে সংবিধান লিখতে হবে, গণপরিষদ করতে হবে, বা সংসদটাই গণপরিষদ হিসাবে কাজ করে নতুন সংবিধান লিখবে, এটা তাদের রাজনীতি। আসলে তারা যা বলছেন, আমি প্রায় বলি সব রাজনৈতিক দলের মধ্যে বিএনপিও আছে, তারা যা বলেন সবসময় সব কথা আক্ষরিকভাবে নিতে হবে না, তাদের অন্যান্য ইন্টারেস্ট থাকে পেছনে। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসতে চাই। বড় রাজনৈতিক দল হিসেবে, বৃহৎ দল হিসেবে অভিভাবকত্বেরও একটি জায়গা আছে বিএনপির, সেই জায়গা থেকে এই যে দাবিগুলো উঠছে, আমরা ঐক্যমত্য কমিশনের যে বিতর্ক বা যুক্তি উপস্থাপন সেটি বেশ শক্তভাবে দেখছি, যেটিকে আবার বাইরে অন্যভাবেও বলার চেষ্টা করা হচ্ছে যে আসলে সংস্কার মানতে চায় না বিএনপি, এবং সেটি নিয়ে আবার বিএনপি মহাসচিব আনুষ্ঠানিক বলেছেন সংবাদ সম্মেলনে। এই জুলাই ঘোষণাপত্রটাকে আপনি কিভাবে দেখেন? না দেখেন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই চার্টার, ডিক্লারেশন এন্ড চার্টার, এটা তো দুটো ডিফারেন্ট থিংস, এটা তো জাহিদ ভাই অনেক ক্লিয়ার করেছেন, তাই না? এবং দেখেন যে আমাদের যে ঐক্যমত কমিশনের সাথে যে দীর্ঘদিন আমাদের এই আলোচনা চলছে, এটার একটা বিউটি হলো যে এই আলোচনার ফলে আমরা কিন্তু অনেক সুযোগ তৈরি করেছি, মানে কাওয়াজের ফলে, যে হোয়ার দেয়ার ইজ কাওয়াজ দেয়ার ইজ অপরচুনিটি, সেই অপরচুনিটি তৈরি হওয়ার ফলে আমরা কিন্তু জুলাই চার্টার এই ব্যাপারে কিন্তু একটা সুন্দর একটা প্রসিজিওর মেনটেন করা হচ্ছে, যে সবাই যে বিষয়ে একমত হবো সেটা হলো জুলাই চার্টার। আর ঘোষণাটা তো বলছেন যে জাহিদ ভাই বলে যে কোন কনটেক্সটে কি কি ঘটনা হয়েছিল, আমাদের রাষ্ট্র পরিচালনার ফিলোসফিটা কি, এইসব হলো জুলাই ঘোষণা। এখন আমি এই আলাপটাকে এখানে রাখতে চাই না এই কারণে যে আমাদের সামনের দিকে এখন তাকাইতে হবে, কারণ বাংলাদেশের যে একটা 24শে গণ অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনটা হয়েছে, তাই না, এই পরিবর্তনকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভালোভাবে মেনে নেয়নি, এবং আমাদের এই পরিবর্তনের যে পরাজিত শক্তি তারাও কিন্তু থেমে নেই আমাদের এই দেশের গণতন্ত্র এবং আগামী দিনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। এর মধ্যে আপনি দেখলেন যে একটা নির্বাচন, যে সংস্কারের কথা আপনারা বলছেন, যে সংস্কারের প্রস্তাবগুলো আমরা দিয়েছি, সবাই দিয়েছে, আলোচনা চলছে, এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য কিন্তু নির্বাচন দরকার। এখন নির্বাচিত সরকারই তো জাহিদ ভাইয়ের কথাই তো ফুটে উঠে যে কমিটমেন্টগুলো আমরা করব, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করি। আমি এই জায়গায় আরেকটু কথা বলে রাখি জাহিদ ভাই, যদি কমিটমেন্ট করলাম, আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে কিন্তু আপনি আমাকে আইনের দৃষ্টিতে ফাঁসাতে পারবেন না, আপনি তো আমাকে অনৈতিকতা বলতে পারবেন। এটা আগেও হয়েছে, আগে হয়েছে। দেখেন, আপনি বলছেন 3 জোটের রূপরেখার কথা বলেন, 3 জোটের রূপরেখা ওয়াজ নট সাইন্ড বাই দ্য টপ, কিন্তু হেলাল ভাই নির্বাচনী ইশতেহার যেগুলো দেয় রাজনৈতিক দলগুলো, সেগুলো তো এক ধরনের কমিটমেন্ট, পরে এসে কিন্তু বাস্তবায়ন করে না। এটা বিএনপি মিন করে, কারণ কি বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব সেই 2008 সাল থেকে দিয়ে এসছে। আজকে যে
সমস্ত সংস্কারের কথা বলছেন, উচ্চকক্ষ বলেন, প্রধানমন্ত্রী মেয়র বলেন, আর যা যা বলেন বিএনপি এগুলো বরাবরই বলে আসছে এবং এর সাথে যোগ বিয়োগ করা যাবে, অর্থাৎ বিএনপিরা মিন করে, বিএনপি করবে বিধায়িত এগুলো বলছে, বিএনপি তো সবার আগে বলছে, বিএনপির আগে তো কেউ বলেননি এগুলো। সুতরাং আমি আলোচনাটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি যে নতুন যে সরকার হবে সেই সরকারটা সামনে যে চ্যালেঞ্জগুলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমি বললাম যে ভারত আমাদের পরিবর্তনকে ভালোভাবে মেনে নেয়নি, এরপরে দেখেন যে আমাদের মিয়ানমারের সাথে বাংলাদেশের যে চীন বার্মা অ্যাক্ট নিয়ে যে একটা টেনশন চলছে, তারপর দেখলাম যে আমেরিকা আমাদের উপরে যে শুল্ক আরোপটা করলো 35% শুল্ক, এই চ্যালেঞ্জটাকে তো আগে মেনে নিয়ে এবং এই গত 12 মাসে অর্থনীতির এবং আর এই 17 বছর থেকে এবং এই 12 মাস অর্থনীতির যে ডিভাস্টেশন এবং সোশ্যাল যে আপনার ডিটোরিয়েশন, বিশেষ করে আপনাদের ল অ্যান্ড অর্ডারের, তারপরে আপনার এই যে মানুষের মধ্যে হতাশা, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে একটা মানে নাজুক অবস্থা, আমাদের নতুন একটা সরকার হলে এই নাজুক অবস্থা থেকে যদি উন্নয়ন না করতে পারি, যদি তিউনিশিয়ার মতো আমরা গন্ডগোল শুরু করে দিই, তিউনিশিয়া যেমন গণতন্ত্র এখন হুমকির সম্মুখীন, তাই না? আপনার বিভিন্ন দেশেও কিন্তু এরকম, মিশরে আপনার অভ্যুত্থান হলো, তারপরে এই যে মুরসির কি অবস্থা হয়েছিল, তাই না? নতুন যে সরকার, সেই সরকারের সামনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ, আমেরিকার এই যে আপনার শুল্ক নীতিটা আমাদের অর্থনীতিকে করার জন্য, যাতে আপনার আমেরিকার যে সমস্ত প্রস্তাবনা থাকবে বাংলাদেশের জন্য সেগুলো যদি আমরা না মানি, তাহলে তো এই শুল্ক নীতি তো আমি দেখলাম যে এটা তো বহাল থাকবে, এটাকে চ্যালেঞ্জ করে তো আপনাকে 50% পর্যন্ত হয়েছে টোটাল হিসেবে, ও তো আগের ঠাসটা হবে আর কি। তারপরে আপনি দেখেন ভারত আমাদের বিরুদ্ধে রয়েছেই। এই অবস্থায় যদি আমরা ফেল করি, নতুন সরকার যদি ফেল করে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সবরেন্টি বলেন, ইন্ডিপেন্ডেন্স বলে কিছুই কি থাকবে, নাকি আমরা আবার একটা ক্লায়েন্ট স্টেটে ভারতের হেজিমনির দিকে চলে যাব? কারণ আমাদের এবারে নতুন যে সরকার তৈরি হবে সেটা হবে হোম ম্যানুফ্যাকচার্ড একটা সরকার, হোম মেড একটা সরকার। এটা কোনো ওই যে ভারত নিয়ন্ত্রিত সরকার, ভারত ম্যানুফ্যাকচার সরকার যেটা 2008 সালে হয়েছিল, তাই না? এরকম কোনো সরকার এবার হবে না। নিশ্চয়ই একটা আমাদের আভ্যন্তরীণ রাজনীতির ফলে যে একটা সরকার, এই সরকারের সামনে এই বৈদেশিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আভ্যন্তরীণ যে শত্রুগুলো রয়ে গেছে, ইন্ডিয়ান ব্রেন চাইল্ড এখনো বাংলাদেশে রয়ে গেছে। জাহিদ ভাই যেটা বললেন যে আপনি কি নির্বাচনকে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি নিয়ে ল এনফোর্সিং এজেন্সিকে বলছে, আপনি দেখেন যেটা বলবে নির্বাচন কমিশনকে, তাহলে প্রথমে ল এনফোর্সিং এজেন্সিকে, কারণ ল এনফোর্সিং এজেন্সির প্রতি অন্য সবারই একটা ক্রিটিক্স আছে যে আইনের সবলতা দুর্বলতা কাটিয়ে উঠে আইনটা যেন ঠিক মতো বাংলাদেশে থাকে, ল এনফোর্সিং এজেন্সিগুলো কাজ করে। এখন যদি আপনি বলেন জামাত যেটা বলেছে যে এই অবস্থায় কিসের নির্বাচন, আমার বলছে না, ওটা বলছে পাটগ্রামের উদাহরণ দিয়ে বলছে না, পাটগ্রামেরটা বলছে, পাটগ্রাম থানা, আবার আপনার পটিয়ায় একটা ঘটনা ঘটছে। কিন্তু এই সমস্ত ঘটনা জন্য এসব আমাদের সামাজিক সমস্যা। বাংলাদেশ কখনো কিন্তু একটা স্বর্গের দেশ ছিল না, এটা কখনো একটা হেভেন বা প্যারাডাইস। এমনও বলেছে যে নির্বাচন করতে পারেন কিনা স্থানীয় নির্বাচন দিয়ে। 73 সালে স্বাধীনতার পরে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ, নির্বাচন অনেক কথা হয়েছে। আবার 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু একটা সুন্দর নির্বাচন হয়েছে। প্রতিটা নির্বাচনের আগে আপনার এই পর্যন্ত 12টা নির্বাচন আমাদের হয়েছে। সামাজিক এই বিশৃঙ্খলাগুলোকে আমরা কখনো আপনার কুল ডাউন করে তারপর নির্বাচন দিয়েছি না, এর মধ্যে আপনাকে নির্বাচন দিতে হয়েছে, নির্বাচিত সরকার এই সমস্ত সমস্যার সমাধান করবে। সুতরাং এই পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে আপনি যদি নির্বাচন পেছাতে যান, নির্বাচনকে বন্ধ করতে চান, তাহলে কিন্তু আমরা ওই যে বললাম যে বৈদেশিক শক্তির যে আক্রমণ, তারপরে আমাদের যে অর্থনৈতিক দুরবস্থার দিকে আমরা যাচ্ছি, যে সামাজিক সমস্যার দিকে আমরা যাচ্ছি, শিল্প কলকারখানাগুলো বন্ধ হতে চলেছে, বিনিয়োগ নেই, আপনার মানুষের কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থান বাড়াতে হবে। এই সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এখন আমাদের প্রস্তুতি নিতে হবে, নতুন যে সরকার হবে। সুতরাং আমাদের আলোচনাগুলো এখন আর এই যে সংস্কার বিচার এগুলো তো হচ্ছে, এইগুলো তো কমিটমেন্ট করেই নির্বাচনে যাচ্ছি। নির্বাচনের পরবর্তী সরকারটা, তার সামনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কিন্তু মোকাবিলা করার জন্য আমাদেরকে একটা ঐক্য গড়ে তুলতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর হাসানাত আলী। উনি যেটা বললেন যে ঐক্যের জায়গাটা, যে একটা ঐক্য গড়ে তুলতে হবে, নির্বাচনের পরে যে
যে সরকার আসবে সেই সরকার যদি টালমাটাল অবস্থায় পড়ে দেশের অবস্থা আরো খারাপ যাবে। তো সেইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু নির্বাচনের আগে বা ফ্যাসিবাদ উৎখাতের সময় যে ঐক্য, সেই ঐক্য আর এখন যেরকম কাদা ছোড়াছড়ি বা একজন আরেকজনের বিরুদ্ধে বলা, সেটি দেখছি। নির্বাচনের পরে কেমন হবে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ দুজন সহ আলোচক। আমি একজন শিক্ষক হিসাবে আমি প্রথমেই আজকে অভিনন্দন জানাতে চাই সেই সমস্ত কমলমতি শিক্ষার্থীদেরকে যারা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আজকে উত্তীর্ণ হয়েছেন। শিক্ষকদেরকে, অভিভাবকদেরকে, এসএসসি রেজাল্ট হয়েছে, আপনি আজকে জানেন, আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি আমি খুব শঙ্কিত যে এবারেই প্রথম প্রায় 6 লক্ষাধিক শিক্ষার্থী ফেল করেছে। এটি আমি জবাব দিয়েছি, না আমি জবাব দিক, সেটা তাদের জবাব। আমি বলছি যে এই 6 লক্ষাধিক শিক্ষার্থীকে আমরা কোথায় পাঠাচ্ছি, কোন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করালাম, কেন হলো, এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য একজন শিক্ষক হিসাবে আমি, যারা শিক্ষা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা আছেন তারা এটা ভেবে দেখবেন, সেই আহ্বান জানিয়ে আমি আপনার কথায় আমি আসি। সেটি হলো, দেখেন, জুলাই পর্যন্ত যেটি ছিল সেটা হলো বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করা। কোটা আন্দোলন 2018-তে, তারপরে 2024-এ এসে এই বিপ্লব সংগঠিত হওয়া। এর মধ্যে বিরোধী দলের রাজনীতি আছে, হেলাল ভাইদের রাজনীতি আছে, অন্যান্য দলের। তখন ছিল কমন একটা শত্রু, বা আমি যদি শত্রু না বলি, কমন একটা প্রতিপক্ষ। সেটি হলো যে আওয়ামী লীগকে, যারা ফ্যাসিজম তৈরি করেছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, লুটপাটের অর্থনীতি চালু করেছিল, প্রশাসনকে জিম্মি করেছিল এবং অপছন্দের মানুষদেরকে অশ্রদ্ধা, অসম্মান করার একটি বাংলাদেশ তৈরি করেছিল। সেটা ছিল একটা কমন ইন্টারেস্ট, ওখান থেকে বের হয়ে আসতে হবে। এখন যে লড়াইটি রাজনৈতিক দলের মধ্যে আছে, এটাকে আমি নেগেটিভলি দেখি না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব রাজনৈতিক আদর্শ আছে, ফিলোসফি আছে। বিএনপি তাদের কর্মসূচি আছে, 19 দফা আছে, ভিশন 2030 আছে, তারপর 31 দফা আছে। তারা তাদের মতো করে কথা বলবে, রাজনীতির অঙ্গনে মাঠ সরব রাখবে, এটাই স্বাভাবিক। জামাত ইসলাম কোরআনের শাসন তৈরি করতে চায়, তারা তাদের মতো করে রাজনীতি করছে। কেউ খেলাফত তৈরি করতে চায়, তারা তাদের মতো করে রাজনীতি করবে। এনসিপির মতো করে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কারণ মূল টার্গেটটা কি? যে ভোটারদেরকে কনভিন্স করা, তাদেরকে তাদের পক্ষে নিয়ে আসা। কারণ ভোট ছাড়া তো আপনি ক্ষমতায় যেতে পারবেন না। যদিও কেউ কেউ বলার চেষ্টা করে যে এখন অনেকেই নির্বাচিত সরকার না হয়ে বা সরকারি দলের না হয়েও আজকে সরকারি দলের মতো সুবিধা বা ফ্লেভার ভোগ করেন, কেউ কেউ বলার চেষ্টা করেন। তাহলে সেই অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য তো হলেও তো একটি সুষ্ঠু নির্বাচন আমাদের দরকার, সেই নির্বাচনের দিকে যেতে হবে। এখন নির্বাচন সুষ্ঠু করার জন্য যে কাজটি করা দরকার, সরকারের যে প্রধান 3টি এজেন্ডা বা রাজনৈতিক দলেরও প্রধান 3টি এজেন্ডা, সংস্কার তো দরকার। সংস্কার দরকার বলেই তো বিএনপি 2022 সনে 31 দফা ঘোষণা করেছিল। সংস্কারের কথা এই রাজনীতির মাঠে আসার আগে 24-এর মধ্য দিয়ে এনসিপি সংস্কারের কথা বলছে, জামাত ইসলাম বলছে, আমরা বলছি, ডাক্তার জাহিদ ভাইরা বলছেন, সুশীল সমাজ সংস্কার দরকার। কারণ আপনি নির্বাচনী ব্যবস্থা যদি সংস্কার না করেন, 5 বছর পরে কি আবার লড়াই করব? আবার হেলাল ভাইরা জেলখানায় যাবে, আবারও আমরা গায়েবী মামলার আসামি হব? আমরা তো সেটা চাই না। 5 বছর পর সমস্যা হলে হেলাল ভাইরা জেলে যাবে না, বিপক্ষে যারা আছে তারা যাবে। হেলাল ভাইরা যদি চেষ্টা করেন আর কি, নিশ্চয়ই তারা করবেন না। এই যে বিষয়গুলো, তাহলে সংস্কারটা করতে হবে। দেখেন, আজকে 18 জন বিচারপতিকে বাধ্যতামূলক অবসর পাঠাতে হয়েছে। কেন পাঠাতে হলো? তো ওই সংস্কারটুকু তোমার দরকার, যে যারা প্রধান বিচারপতির দরজায় লাথি দিয়ে হাইকোর্টে বিচার করে, মানুষকে জামিন দেয়নি, জামিন দেওয়া বন্ধ করে দিয়েছিল, তাদের পাওয়ার, জামিন পাওয়ার অধিকার। আপনার শুরু যেটা করেছিলেন আপনি এসএসসি রেজাল্ট দিয়ে, সেইখানে আমি বলতে যে শিক্ষা বোর্ড বলেছে এবার তাদের উপরে সরকারের কোনো চাপ ছিল না। আমি এটা একটু যোগ করে দেই, খুবই দুঃখজনক হতে পারে, কিন্তু আমি আমাদের সময়গুলোর কথাও যদি বলি, মানে বাংলাদেশে 80-85-90% পাশ করা স্টুডেন্ট, মানে বাংলাদেশে ভালো স্টুডেন্টের বন্যা হয়ে গেছে এবং আমাদের শিক্ষার মান এত ভালো হয়ে গেছে যে আমাদের এই পরিমাণ পাশ করে এটা হতে পারে না। লক্ষ লক্ষ স্টুডেন্ট জিপিএ 5 পায়, গোল্ডেন জিপিএ পায়, এবং আমরা প্রতি বছর IAM জিপিএ 5 এসে বলতে আমরা শুনেছি। একটা স্বৈরাচারী সরকার করে কি জানেন? সব রকম শ্রেণীকে কোনো না কোনোভাবে খুশি রাখার চেষ্টা করে, কোনো না কোনোভাবে যাতে তার বিরুদ্ধে কোনো রকম কোনো প্রটেস্ট তৈরি না হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবারও যে রেজাল্ট হয়েছে, আমি খুবই অপ্রিয় কথা বলছি, এবারও যে রেজাল্ট হচ্ছে এটাও আমি মনে করি না আমাদের ওভারঅল যে স্ট্যান্ডার্ড, কত পার্সেন্ট পাস করছে সেই স্ট্যান্ডার্ড তাই তো এটা না 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 কি কয় না, এবার অনেক কম। আরো কম। রাজশাহীতে 98 দেখলাম, না না সরি 89, 78 সম্ভবত, মানে কোন জায়গায় 70, কোন বোর্ডে 70%, বরিশালে সবচেয়ে কম, কিন্তু ঢাকাতে আমি যেটা এখনো রেজাল্ট এসছে আমি মনে করি এটাও আমাদের সঠিক রিফ্লেকশন না। এখন প্রশ্ন অন্য জায়গায়,
আমরা শিক্ষাটা ঠিক করতে পারি নাই। আমরা তো আবার একই কথা, আপনি যখন যে স্টুডেন্টটা পাস করার যোগ্য না তাকে আপনি পাস করিয়ে কি অর্জন করেন? আমাদের মনে নাই দুটো পরীক্ষা জিপিএ 5 পাওয়ার পর ঢাকা ভার্সিটির যে ভর্তি পরীক্ষা হয় তাতে পাস নাম্বার পায় না, আমরা এই তৈরি করেছিলাম। সুতরাং আমি এই পেইনফুল সময়টার মধ্য দিয়ে আমাদের যেতে হবে বলে আমি মনে করি। স্যার আপনি যুক্ত করেন। আমি যাই বুঝছেন আর কি, শিক্ষা সংস্কার নিয়ে কিন্তু কিছু শুরু হয় না। মজার ঘটনা দেখেন, এটাই তো কথা যে আন্দোলনের নেতৃত্ব দিল আমার ছাত্র বন্ধুরা, সেখান থেকে এত কথা দাবি আসছে, এই সংস্কার, এই বিচার সবগুলোই যৌক্তিক, কিন্তু এটি আজ পর্যন্ত একটা শিক্ষা সংস্কার কমিশন হলো না। এটা আমি কাকে দোষ দেব, কার বিরুদ্ধে বলবো? যে ছাত্ররা দাবিও করে, দাবি তো আমি একাধিকবার করেছি আর কি, যে একটা শিক্ষা সংস্কার হওয়া দরকার। আমি ওনার সাথে একমত। দেখেন দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বিজ্ঞান চর্চার জন্য যে করা শিক্ষা সংস্কার কমিশন হয়েছে, আমি দেখলাম না, আমি 2-1টা রিপোর্ট পড়ে দেখলাম না শিক্ষার আসলে উদ্দেশ্য কি, এটা লেখা নেই কখনো। শিক্ষার উদ্দেশ্য কি জ্ঞান তৈরি করা, না শিক্ষার উদ্দেশ্য বৃত্ত তৈরি করা? এটা বিরাট ডিবেট, এই ডিবেটটা আমরা কখনো করিনি, আমরা করতে চাইনি। এই জন্য আমরা শিক্ষাকে, আমি যদি এইভাবে বলি যে রাজনীতিবিদরা কি আদৌ চেয়েছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে শক্ত করার জন্য যা যা করা দরকার? ইউনেস্কো বলছে যে একটা দেশে যদি ন্যূনতম মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হয় তাহলে আপনার বাজেটের 6% এটা থাকতে হবে, জিডিপির 6% থাকতে হবে। আমরা কখনো 3-এর ঘরে যেতে পারিনি স্বাধীনতা 52 বছর পরে। এই কথাটা কাকে বলবো? এবং এবার তো আরো এগুলা সেই জায়গাতে। তো এখন শিক্ষা জাতির মেরুদণ্ড এটি বলবো, কিন্তু সেই মেরুদণ্ড শক্ত করার জন্য তাকে ফিডিং দেব না, এটি হয় না। আপনি বলছেন যে প্রেসার ছিল না, আজকেও দেখলাম বগুড়া জেলা স্কুলে অভিভাবকরা, ছাত্ররা হেডমাস্টারের রুম ঘেরাও করেছে যে কেন তাদের মার্কস কম হলো, কেন মার্কস কম হলো। আজকে দেখলাম আমার নিজের জেলা বগুড়া জেলা স্কুল, এখানে বসে বসে। তো এই যদি হয় অবস্থা, আপনি শিক্ষকদেরকে চাপে রাখবেন, প্রেসারে রাখবেন। এক সময় তো আমার মিসেস শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, দেখতাম যে খাতা না দেখে 100% নাম্বার মানে দেওয়া। আমি কি করছো তোমরা এগুলো? তো বললো আমাদের প্রতি নির্দেশ আছে, কাউকে ফেল করানো যাবে না। এই যে আমি জানি না যে এটা এরকম যদি অবস্থা যদি আপনি হন যে আপনি পাস, আমরা কত পাস করেছি? 33%, 34% শিক্ষার্থী আমরা পাস করেছি। 60% মার্কস পেতে একদম জাত অবস্থা হয়ে যেত। এখন বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ভর্তি পরীক্ষা নিই, এত জিপিএ, গোল্ডেন জিপিএ, কি কি সব নাম টাম দিয়েছে আর কি, ভর্তি পরীক্ষায় 10%, 9%-এর বেশি কেউ পাস করে না। ইংরেজিতে 10 মার্ক আমাদের আইবিএতে দেওয়া হয়, যে 10 মার্ক না হলে সে আইবিএতে এলিজেবল হবে না। এই 10 মার্কের 28,000 30,000 ক্যান্ডিডেটের মধ্যে 10 মার্কের 200 ক্যান্ডিডেট খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। জি, আমরা কথা বলছিলাম জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি নিয়ে, আমরা চলে গেছি আরেক জায়গায়। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, আবারও নিশ্চয়ই আলোচ্য বিষয়ে ফিরবো, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি। কথা বলতে বলতে আমরা চলে গিয়েছিলাম নির্বাচনের পরে কি হবে সেটি নিয়ে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আবারও আসতে চাই। জুলাই ঘোষণাপত্র বা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে প্রাপ্ত জুলাই সনদ, যে যতটুকুই পাওয়া যাবে, যতটুকুতে ঐক্যমত হবে, যেটুকু হবে না সেটা আপনারা বিভিন্ন সময় বলছেন হয়তো বা সংসদের যারা আসবে বা সংসদের মাধ্যমে পরে সিদ্ধান্ত হবে, বা সংসদই জুলাই সনদের স্বীকৃতিটাও দিবে। পরে এটা বাস্তবায়ন, সেটা যদি মানে সেটা নিয়েই তো বিশ্বাস অবিশ্বাস নাকি? বিশ্বাস অবিশ্বাস থাকে, কিন্তু আমি এবার আসলে বিশ্বাস করি। কেন? ধরুন আমি বিএনপি ঝামেলা হচ্ছে না, বিএনপি সংস্কার চায় না, আমাদের দর কষাকষি হচ্ছে, কষাকষির কারণে অনেকে এই ক্যাম্পেইন করছে, এবং আমাদের শিক্ষিত সচেতন মানুষের মধ্যে অনেকে যেহেতু সংস্কার চায়, বিএনপি আপার হাউসের পিআর কেন মানছে না, বিএনপি তার মতো করলে তো এটা লাভ নাই, বিএনপি এনসিসি কেন মানছে না, এসব বলে সমালোচনা হচ্ছে। তো বিএনপি কি এটা করতে পারতো না যে 3 বছরের রূপরেখা, আচ্ছা ঠিক আছে আমি মানলাম, সিগনেচার করে ইলেকশন তাড়াতাড়ি করে ফেললাম, এরপর মানলাম না, কথার কথা। কিন্তু দেখুন বিএনপিটা করছে না। বিএনপির বদনাম হওয়ার পরও বিএনপি যেটা করবে সেটার জন্য তারা মাটি কামড়ে ফাইট করছে, কিন্তু বদনাম হচ্ছে। আবারও বলছি, কারণ বিএনপির তো অনেক পয়েন্টে বিএনপির যৌক্তিক আমার যথেষ্ট ভ্যালিডও মনে হয় না, কিন্তু সেটা যেহেতু করবে না সেটা আগে মিথ্যা আশ্বাস দিচ্ছে না। যেমন আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি না করেন, লোয়ার হাউসের সিটের প্রপোর্শন অনুযায়ী যদি আপার হাউসে দেন, ওই আপার হাউস করার আসলে ইটস অ্যান এক্সটেনশন অফ লোয়ার হাউস। কিছু মানুষজনকে এক্সট্রা যদি মনে, আমাদের হাসানাত ভাইয়ের যদি মনে করে, বা কেউ যদি মনে করে ওনাকে ওখানে নেওয়া গেল, এর বাইরে আসলে কোনো প্রভাব থাকে না। কিন্তু বিএনপি দেখুন তার ওই জায়গাটা স্টিক করছে, যুক্তি
যথেষ্ট ভ্যালিড আছে বলে আমি মনে করি না, কিন্তু করছে। তাই জন্য আমি মনে করি এবার যতটুকুতে একমত সব দল হবে বিএনপি সহ, এটা আসলে বাস্তবায়ন হবে। এটা বাংলাদেশের রাজনীতির একটা খুবই পজিটিভ দিক, যে রাজনীতিবিদদের প্রতি, পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের একটা পারসেপশন ছিল, আপনি একটু আগে ইশতেহারের কথা বলছিলেন যে আমরা সব কিছু করে ফেলবো, সব কিছু দিয়ে ফেলবো বলি। এটা একটা বিরাট ব্যাপার। এটা যেহেতু সিগনেচার করছেন তারা কমিটমেন্ট করছেন, ইশতেহারও কমিটমেন্ট, কিন্তু এর চেয়ে এটা স্ট্রঙ্গার, এটা মানা হবে। আর যদি না মানে, এটা নিয়ে বিতর্ক হবে, না বিতর্ক শুধু না, শোরগোল হবে, রাজনীতি হবে, এবং সম্ভাবনা আছে পরের যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি সেটার মাসুল দেবে। কারণ এটা যদি ওনারা না মানেন, বিরোধী দল যারা জামায়াত বা এনসিপি যদি বিরোধী দলে থাকে, তারা শোরগোল করবে, সিভিল সোসাইটি শোরগোল করবে। হেলাল ভাইয়ের মন্তব্য শুনতে চাই। আমার বক্তব্য হলো, দেখেন এই যে এই যেটা বলছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নির্বাচনে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই আমি মনে করি যে বিগত নির্বাচনে যে সমস্ত পুলিশের কর্মকর্তা এই রিগড ইলেকশনের সাথে জড়িত ছিল, যারা দায়িত্ব পালনের ছিল, ম্যানিপুলেশনের সাথে জড়িত ছিল, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে, চিহ্নিত তারা রয়েছেই, তাদের সরিয়ে দিয়ে আপনার নির্বাচনের আয়োজনটা দ্রুত করা উচিত। আর একটা বক্তব্য আমার, যে জাহিদ ভাইয়ের উদ্দেশ্যে, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভের যে বক্তব্যটা বলছেন যে নিম্নকক্ষে সিট ভাগাভাগি, সিটের উপরে যদি উপরে করো তাদের রেপ্লিকা, এই টাইপের মনে বলছেন, রেপ্লিকা এই টাইপের মনে বলছেন। এখন দেখেন, আমার একটা বক্তব্য আছে, আমরা কিন্তু সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে এই পরাজিত মাফিয়ার যেন রিহ্যাবিলিটেশন না হয়, এটা আমরা বিশ্বাস করি, দ্য রিহ্যাবিলিট তো না হয়। এখন যদি আওয়ামী লীগ তার নাম পরিবর্তন করে, তার মার্কা পরিবর্তন করে, ধান্দা ফিকির করে আপনার যদি আপনার নিবন্ধনটা নিয়ে যে খাস জনতা পার্টি একটা দাঁড় করায় আপনার এই মগমার্কা ইলেকশন করতে, আমার ধারণা প্রচলিত বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দল তাদের থেকে অনেক বেশি ভোট, যেভাবে রাজনৈতিক দল কিন্তু নিম্নকক্ষে কিন্তু সরাসরি ভোটে তারা একটা সিটে পাস করবেন আমার ধারণা। এবং যে ভোট পার্সেন্টেজ পাবে সেই পার্সেন্টে আপনাকে উচ্চ কক্ষে তাকে স্থান দিতেই হবে। তাহলে কি আপনার এই 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 পিআর পদ্ধতির ফলেও তাদের রিহ্যাবিলিটেশন করার একটা প্রক্রিয়া চলছে না? তাহলে পিআর পদ্ধতি কি আমাদের ডোমেস্টিক্যালি অরিজিনেটেড, না এটা অন্য কোনো জায়গা থেকে আসছে? খাস জনতা পার্টি করে করার চেষ্টা করলে কি বিএনপি নজরে পড়বে না? আরেকটা কোশ্চেন, যে আমরা যারা অনেকে কিন্তু নিউট্রাল প্রার্থী হিসেবে দাঁড়াই, এই নিউট্রাল প্রার্থীরা এদের ভোটটা পিআর পদ্ধতিতে কিভাবে ওইখানে যাবে, হিসাবটা কিভাবে হবে, কিভাবে হিসাবটা উপরে যাবে? আমি বলছি না যে পিআর পদ্ধতি খারাপ, এই পৃথিবীতে অন্য দেশে আছে, তো এটা নিয়ে আরো ডিবেট হওয়া উচিত, আরো আলোচনা হওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে জাতির সামনে যে বার্নিং ইস্যু, যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যান্ড টু চ্যালেঞ্জ দ্য ফিউচারের চ্যালেঞ্জটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যেটা বললাম, যে আমরা কিন্তু একটু চীনের দিকে ঝুঁকে গেছে না বাংলাদেশ, সেখানে আমেরিকার রোলটা কি হবে, তারপরে ভারতের হেজিমনির থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। সুতরাং এখন আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, অন্তত নির্বাচন নিয়ে যদি এখন কামনাকামনি করি, নতুন সরকার নিয়ে কামনাকামনি করি, তাহলে তো এই পরাজিত মাফিয়ারা এবং বিদেশি শক্তিরা আমাদেরকে চেপে ধরবে। আমি সেই জন্য বলছি যে আগামী ফিউচার চ্যালেঞ্জটাকে মোকাবেলার জন্য এখনই আমাদের প্রস্তুতি এবং আলোচনা করা দরকার। দেখেন, এই স্টার্লিং বাংলাদেশে আসলো, তাই না? স্টার্লিং বাংলাদেশে আসলে স্টার্লিং মালিক তো ইলন মাস্কের সাথে সে ট্রাম্পের সমস্যা, আমি দেখলাম ট্রাম্প দিল আমাদের 35%। তো এইসব চ্যালেঞ্জ তো আমাদের মোকাবেলা করতে হবে। আমি সেটাই বলছি যে আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যদি নতুন সরকার ফেল করে তাহলে কি হবে, এটা তো আমরা সিকিম বানাতে দিব না, এটা তো কাশ্মীর বানাতে দিব না, এটা তো হায়দ্রাবাদ বানাতে দিব না, এটা তো স্বাধীন বাংলাদেশ। এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা এই জন্য আমাদের সকলেরই ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এগিয়ে যেতে হবে। এই যে তর্ক বিতর্কগুলো উঠছে, এগুলো তো আমরা রিজলভ ইস্যু, এবং এগুলো আমরা আগামী সরকার যদি না মানে, তাহলে জাহিদ ভাই সব আপনারা সবাই বলেছেন, হাসনাত ভাই বলেছেন, সব মানুষ আন্দোলন করবে, সংগ্রাম করবে, সেই সরকার আবার পতিত হবে, এবং পতিত সরকারের কি দুর্দশা হয় সেটা এখন আমরা দেখছি। অর্থাৎ এখান থেকে একটা ভালো লেসন আগামী যে সরকার হবে সেটাও সে দিবে। একটু যোগ করি, ঠিক ওরকম পতিত না। আমি যেটা চাই, গণতান্ত্রিক ব্যবস্থা কি হবে, বিএনপি আসলো, কমিটমেন্ট মানে নাই, তারা শোরগোল করবে, ভোট হবে, ভোটে বিএনপি পরাজিত হবে, কথার কথা ওরা আসবে, বিএনপি তখন বুঝবে যে আমি যেহেতু মানুষের কমিটমেন্ট মানি নাই, আমি আবার ঠিকভাবে রাজনীতি করব, আমি আবার কমিটমেন্ট করব, এভাবেই গণতান্ত্রিক আপনার দেশটাকে একটা অঙ্গরাজ্য বানাতে চায় আমাদেরকে। এটা তো আপনার বুঝতে হবে যে আমরা সেই অখণ্ড ভারতের থেকে
ওই ওই পরিকল্পনা থেকে তো মানে সেটা হতে দিতে পারি না আমরা। হ্যাঁ, সুতরাং আপনারা যদি ফেল করে আগামী তাহলে কিন্তু ওইদিকে আপনি ধাবিত হবেন। আর কোনো রক্ষা কবচ নেই আগামী নির্বাচনের যে সরকার, এইটা হলো রাষ্ট্র রক্ষা কবচ টু সেভ দ্য সভরেনিটি এন্ড দ্য ইন্ডিপেন্ডেন্স। আগামী নির্বাচনে তাহলে জনাব আজুল বারী হেলাল, ডক্টর জাহিদুর রহমান দুইজনের বক্তব্য যে মানে এক থাকার বিষয়টা আছে। তাইলে নির্বাচনের আগে যেটি দেখছি ওনাদের প্রত্যাশা নির্বাচনের পরে সেটা থাকবে না। দেখেন আমি তো কথা তখন শেষ করতে পারিনি, কথার মধ্যে কথা ঢুকে গেল আর কি। আমি আপনাকে বলছি, আপনি প্রত্যাশা করেন কেন? প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের আলাদা এজেন্ডা আছে, সেই এজেন্ডা নিয়ে তারা মাঠে রাজনৈতিক কৌশল নির্ধারণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তফসিল ঘোষণার পরে সবাইকে তো নির্বাচনমুখী হতে হবে। যখন নির্বাচনমুখী হবে তখন আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমার যে অভিজ্ঞতা নির্বাচনে যে আমি অবজার্ভ করেছি দীর্ঘদিন, সব ঠিক হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। নির্বাচনের আগে এগুলো হয়, এবং এগুলো না হলে এটাই গণতন্ত্রের সৌন্দর্য যে এই বিষয়গুলো নিয়ে ডিবেট হবে। এবং তবে আমি একটা জিনিস বলতে চাই, আগামীর সরকারের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আগামীর যে নির্বাচনটা, সেই নির্বাচনী ব্যবস্থা যেন এমনভাবে করা যায়, যেটা জাহিদ ভাই বলেছেন 5 বছর পরে আপনি ঘোষণাপত্র বলেন, জুলাই সনদ বলেন, যেটাই বলেন না কেন, আপনার আগামী দিনের রাজনীতি কিন্তু নির্ভর করবে আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, যে অঙ্গীকার দিচ্ছেন, জাতির সামনে দাঁড়িয়ে যে ইশতেহার আপনি দেবেন, এটি যদি বাস্তবায়ন করতে যদি অনীহা প্রকাশ করে 5 বছরের আগে 5 বছরের আগে থেকেই শুরু হবে, এবং 5 বছরের শেষে জনগণ প্রত্যাখ্যান করতে একটুও দ্বিধা করবে না। এই জন্য জাহিদ ভাইয়ের সাথে আমি একমত যে বিএনপি যে ডিবেটগুলো করছে সেটি প্রতিপালন করবে বলেই ডিবেটটা করছে, এবং সেটি গণতন্ত্রের জন্য ভালো। এবং আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ, বা আমার যে অধিকারটুকু যে আমি আমার ভোটটা প্রয়োগ করে হেলাল ভাইকে নির্বাচিত করতে চাই, বা আমার ডাক্তার জাহিদ ভাইকে নির্বাচিত করতে চাই, অন্তত রাতের বেলা সেই ভোটটা কেউ কেটে নেবে না, বা আমার মৃত্যু দাদা বাবা এসে সেই ভোটটা দিয়ে যাবে না, বা যিনি দেশেই নেই তিনি আসে তার ভোটটাও কেউ দিয়ে যাবে না। এরকম যদি একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করা যায়, এবং এই যে বিচারকরা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে 18 জন বিচারপতিকে অব্যাহতি দিতে হয়েছে, তাদের যদি আপনি আমলনামা নেন, দেখবেন আপনি যে তারা কি কাজগুলো করেছে, এগুলো নেওয়া দরকার। কেন এই ঘটনাটি ঘটলো, আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আপনি দেখেন, এখন পর্যন্ত বিষয়গুলো কিন্তু স্পষ্ট নয়। এই বিষয়গুলো স্পষ্টীকরণ হওয়া দরকার। যেমন কালকে সাংবাদিক সম্মেলন করেছে, আমি রাতে খুবই শান্তিতে ঘুমাইছিলাম যে যাক একটা নির্বাচনের দিকে যাচ্ছে তো দেশ। পরে আবার আমি চিন্তা করলাম, তাহলে এতগুলো যদি কিন্তু এই ঘোষণা হওয়া না হওয়া নিত্য নতুন যে দাবিগুলো, আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, এই নিত্য নতুন দাবি করে যদি নির্বাচনটা ব্যাহত হয়, তা আগামী দিনে ওই যে হেলাল ভাই যে আশঙ্কার কথা বলছেন, ইন্টারন্যাশনাল প্লেয়াররা তারা কিন্তু এই সুযোগ নেবে, আর সেই সুযোগ নিলে যে স্বপ্নটা আমরা দেখছি, বা যে সুযোগটা তৈরি হয়েছে রাজনীতিবিদদের কাছে নতুন বাংলাদেশ তৈরি করার, যে বাংলাদেশে নতুন করে আর ফ্যাসিজম যেন তৈরি না হয়, সেই পথ বন্ধ করার, সেটি ফিরে আসলেও কিন্তু এটা অবাক হওয়ার কিছু থাকবে না। অতএব ঐক্য খুবই দরকার, ঐক্য দরকার। আর কথা বলবো দর্শক, একটা বিরতি আবারও নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা অনুষ্ঠানের শেষাংশে আছি, আর একটা করে কমেন্ট নেওয়ার সুযোগ আছে। কথা বলছিলাম জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি নিয়ে, সেই প্রসঙ্গ থেকে এসেছে যে সবকিছুর পর হচ্ছে একটি সুন্দর নির্বাচন হতে হবে। নির্বাচনের পরিবেশ ঠিক করার জন্য কি করতে হবে, ডক্টর জাহিদুর রহমান এক মিনিট করে সবার কাছে আসতে চাই। এবারকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, এবং বিশেষ করে বিএনপিকে, কারণ বিএনপির দিক থেকে অনেক রকম সমস্যার সম্ভাবনা আছে। বিএনপি শক্তিশালী দল, তার প্রভাব থেকে, তার চাপ থেকে দুর্বল দলগুলো কেমন থাকে, শুধু সেটা না, বিএনপির কিন্তু অনেকে বিদ্রোহী প্রার্থী হতে পারে। ফলে বিএনপির নিজেদের মধ্যে, ধরুন বহিষ্কার করলো বিএনপি, কিন্তু উনি থেকে গেলেন, নিজেদের মধ্যে সংঘাতের সম্ভাবনা আছে। বিএনপিকে খুবই সিরিয়াসলি চেষ্টা করতে হবে নিজেদের মধ্যে এগুলোকে কন্টেইন করা। আর সরকারের দিক থেকে পুলিশ আসলে এই কয়েক মাসে না, আগামী 2 বছরেও পুলিশ তার আগের অবস্থানে ফিরতে পারবে বলে আমি মনে করি না। ফলে এই নির্বাচনে আমাদের সামরিক বাহিনীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে, এদের পাশাপাশি অনেক বেশি সংখ্যক ডেপ্লয়েড হতে হবে, তাহলে আমি মনে করি একটা নির্বাচন হয়ে যাওয়া সম্ভব। জনাব আজুল বারী হেলাল। দেখেন, আমি মনে করি যে এবার রাজনৈতিক দলগুলোর একটা গুড উইল থাকতে হবে, একটা গুড জেস্চার, একটা গুড মুভ থাকতে হবে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এবং এটার জন্য এখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমি যেটা বলি, অনেকে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেন। যেহেতু সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে না, সুতরাং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমার মনে হয় না যে খুব একটা সমস্যা। সরকার যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডটা হয়। এখন আপনি বলতে পারেন, যেহেতু বিএনপি জাহিদ ভাই যেটা বলছে, রাইটলি বলছে, যে
এখন মনে হয় বিএনপি একটা বড় দল, লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস, তার অবশ্যই অনেক দায়িত্ব নিতে হবে, জনগণকে আস্থায় নিতে হবে এবং সরকারকেও একই সাথে তাকে দায়িত্ব নিতে হবে, আস্থা নিতে হবে। আমার বক্তব্য যে বিএনপি যদি 5 লাখ কর্মী থাকে আর যদি তার বিপরীতে অন্য একটি দলের 5,000 কর্মীও থাকে, অবশ্যই নিশ্চয়তা দিতে হবে ওই 5,000 কর্মী যেন 5 লাখের ক্রাউডে তারা ভোট থেকে বঞ্চিত না হয়, ওই 5,000 লোকও যেন ভোট দিতে পারে, ওই 5 লাখ লোকও যেন ভোট দিতে পারে। এইটা হচ্ছে আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড, এবং এইটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি এবং অন্য দল, তাদের একটা গুড উইল থাকতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর হাসানাত আলী। দেখেন, বিএনপি সম্পর্কেই বলি, যেহেতু হিলাল ভাই বললেন, আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি। আমি জাহিদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত, কারণ মানুষ মনে করে বা মাঠের বাস্তবতা বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে জনগণের ভোটে। অতএব জনগণ যেন বিএনপির কোনো কথায়, কোনো কাজে, কোনো কর্মকাণ্ডে, কোনো আচরণে, কোনো মন্তব্যে কষ্টবোধ তাদের মনে তৈরি না হয়, এই একটা জিনিস যদি ইনশিওর করতে পারে, এবং সেনাবাহিনী মাঠে আছে এবং থাকবে আমরা বিশ্বাস করি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা নাই, নির্বাচন সুষ্ঠু করা খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমাদের অনুষ্ঠানে এসে। দর্শক, কথা বলছিলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে, তার প্রসঙ্গে নির্বাচন প্রসঙ্গ এসেছে। বাংলাদেশে আসলে ভালো রাজনীতির চর্চা বা সুন্দরভাবে দেশ পরিচালনার চর্চা, যেটি দীর্ঘদিন অনুপস্থিত থাকায় মানুষের মধ্যে একটি বিস্ফোরণ হয়েছে, যেটির পরিণতি আমরা দেখেছি। আলোচকরা যেটি বলেছেন, যদি এই সংস্কার পরবর্তী সরকার যেটি আসবে বা সরকার এসে যে সংস্কারের স্বীকৃতি দিতে, তারপর যে দেশ পরিচালনা, সেখানে যদি আগের মতোই ত্রুটি বিচ্যুতি হয়, সেটির জবাব জনগণ আবারও দেবে। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।